আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতির কোনো গুণগত পরিবর্তন হয়নি এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে রাজনীতির আগের যে ধারাবাহিকতা এটি অতীতের যে কোনো সময়ের চাইতে আরও পরনির্ভরশীল এবং আরও জটিল এবং আরও গুণগত মানের দিক থেকে নিম্ন অবস্থায় পৌঁছে গেছে। প্রথমে বিএনপির কথা বলি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মুহূর্তে ইংল্যান্ডে আছেন। তিনি অসুস্থ এবং সত্যিকার অর্থে অসুস্থ, এবং তার যে বয়স, শরীর এবং তার শরীরে যে সকল ব্যথা বেদনা কিংবা রোগবালাই ভর করেছে, এই বয়সে এখান থেকে আরোগ্য লাভ করে রাষ্ট্র ক্ষমতার সিংহাসনে বসাটা এটা কোনো পার্সেন্টেজের মধ্যে পড়ে না, বরং এটা এতটা অসম্ভব, বলতে গেলে শুয়ের পিছন দিয়ে উট ঢোকানোর মতো একটা অসম্ভব বিষয়। ফলে তিনি যতদিন জীবিত আছেন সম্মানের পাত্রী হয়ে, মর্যাদার প্রতীক হয়ে এবং ঐক্যের প্রতীক হয়ে তিনি থাকবেন। কিন্তু তার যে যৌবনের রাজনীতি, তার যে দৃঢ়তা, তার যে জিদ, তার যে আপোষহীনতা, এই বিষয়গুলো বিএনপি আর কখনো পাবে না। দ্বিতীয়ত, বিএনপির যিনি এই মুহূর্তে কর্তা ব্যক্তি জনাব তারেক রহমান, তিনি ইংল্যান্ডে আছেন। বাংলাদেশে আসার জন্য তার নেতাকর্মীরা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছে, কিন্তু কোনো অবস্থাতে তিনি আসছেন না। কেন আসছেন না? যে যার মতো করে বলার চেষ্টা করছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটি স্টেবল রাজনৈতিক অবস্থা এবং স্টেবল পলিটিক্যাল অবস্থা, এর বাইরে প্রশাসনিক নিরাপত্তা, এটার জন্য তিনি অপেক্ষা করছেন। আপনারা জানেন যে 1/11-এর সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার উপর নির্মম নির্যাতন করা হয়েছিল। যে সকল দৃশ্য আমরা দেখি তাতে যেটি ব্যাপকভাবে প্রসারিত যে তাকে আয়নাঘরে রাখা হয়েছিল, যেটা তিনি স্বীকার করেছেন। তাকে তৎকালীন ডিজিএফআই তাকে ফ্যানের সঙ্গে টানিয়ে তাকে বেদম প্রহার করেছিল। অনেকে বলে যে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। বীভৎস নির্যাতনে তিনি কুঁকড়ে পড়েছিলেন এবং দীর্ঘদিন পিজি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। তো যাদের জীবনে এই ধরনের জুলুম এবং অত্যাচার একবার হয়, ওই আতঙ্ক, ওই ঘৃণা, ওই দেশ কিয়ামত পর্যন্ত তাদের শরীরে, মন, মানসিকতায় ভেসে বেড়ায়। অধিকন্তু তার সঙ্গে যারা আছেন, তার কন্যা এবং তার স্ত্রী, তারা 1/11-এর সময় যে বিভৎস সময় পার করেছেন, স্বামী গ্রেপ্তারকৃত, শাশুড়ি তিনি সেন্ট্রাল জেলে রয়েছেন। একবার স্বামীর সঙ্গে দেখা করেন, একবার স্ত্রীর সঙ্গে দেখা করেন, শাশুড়ির সঙ্গে দেখা করেন, এবং সাংবাদিকরা জেকে ধরেন। তাদের কোনো প্রশ্নের উত্তর জুবাইদুর রহমান কখনো দেননি, দিতে পারেননি। ফলে তাদের উপর এক ধরনের মানসিক চাপ গেছে এবং সেই চাপ সঙ্গত কারণে তারা কাটিয়ে উঠতে পারেন। আমরা দেখেছি বেগম জিয়া যখন মরণাপন্ন ছিলেন, ঠিক সেই সময়টিতে তার দ্বিতীয় সন্তান কুকুর স্ত্রী বারবার এসেছেন, শর্মিলা রহমান এসেছেন, কিন্তু জুবাইদুর রহমান বাংলাদেশে আসেননি বা আসার মতো পরিবেশ তিনি অনুভব করেননি। এর কারণ হলো ওই যে তার যে ট্রমা, 1/11-এর যে ট্রমা, যেটি কুকুর স্ত্রীকে ওইভাবে আকর্ষণ করেনি বা ওইভাবে আঘাত করেনি যেটা জুবাইদুর রহমানকে করেছে। তো সেই ট্রমার কারণে তিনি বেগম জিয়াকে দেখতে আসেননি। আর এখন আওয়ামী লীগ জামানাতে তাদের জন্য বা তাদের পরিবারের জন্য অন্তত একটা জিনিস ছিল, সেটা হলো জেলখানাটা নিরাপদ ছিল, রাষ্ট্রীয় গ্যারান্টি ছিল এবং রাষ্ট্রের অনেকগুলো ইনস্টিটিউশন অ্যাক্টিভ ছিল। সেটা এখন নেই। ফলে এই জমানাতে যারা আমরা ভালো আছি, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আর যারা ভালো নেই তারাও আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, কিন্তু বান্দার কাছে সাহায্য চাওয়ার মতো অবস্থা এখন আর বাংলাদেশে নেই। ফলে তারেক রহমান সাহেব এবং তার পরিবার বাংলাদেশে আসতে পারছে না। ফলে বিএনপি রাজনীতি তস নস, ভ্যাবা স্যাকা, এলোমেলো, কটর মটর, লডর বডর সবকিছু হয়ে গেছে। তিনি লন্ডনে বসে চেষ্টা করছেন নিয়ন্ত্রণ করার জন্য, কমিটি বাদ করছেন, বহিষ্কার করছেন, হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, বরং বিশৃঙ্খলা আরো বেড়ে যাচ্ছে। এর মধ্যে যারা অপকর্ম করছেন তারা একটা ভাগে বিভক্ত হয়ে ধরো মারো খাও এবং ওই রাক্ষস এসে হাও মাও খাও, আমরা ছোটকালে পড়েছি, ওইরকম একটা নীতি নিয়ে যতদিন পারো ধরো মারো খাও, ভবিষ্যতে কি হবে ভবিষ্যতের ব্যাপার ভবিষ্যতের উপর ছেড়ে দাও। তারপরে টাকা নিয়ে যদি পরিস্থিতি খারাপ হয়ে যায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মতো পালিয়ে যাও, বিএনপির 1/11-এর পরে যে সকল নেতারা পালিয়ে গেছেন তাদের মতো পালিয়ে যাও, আর বিদেশে গিয়ে পায়ের উপর পা তুলে পোলাও খাও, কোরমা খাও, বিরিয়ানি খাও। তো এই যে মন মানসিকতা, এটার একটা বিরাট অংশ এইভাবে কাজ করছে। 2 নম্বর হলো যে দলীয় পদ পদবি, অর্থাৎ কেউ নমিনেশন চাচ্ছেন, কেউ মন্ত্রী হতে চাচ্ছেন, কেউ মেয়র হতে চাচ্ছেন, কেউ দলের বড় কোনো পদ পদবি চাচ্ছেন। এরকম লোকের সংখ্যা ধরুন দলের মধ্যে আছে 1000 খানেক। তো এই মানুষগুলো তাদের ভাগ্যের উন্নয়নের জন্য তারা লিডারশিপ লন্ডনে গিয়ে বসে আছেন। এখন অতীতের যে কোনো সমস্যা তারেক রহমান সাহেবের ব্যস্ততা বেড়ে গেছে, ফলে লন্ডনে গিয়ে তারা দিনের পর দিন, কখনো মাসের পর মাস বসে অপেক্ষা করছেন
এবং তারেক রহমান সাহেবের সঙ্গে একটা ফটো তুলে তারপরে ফেসবুকে দিয়ে এরপরে তারা স্বস্তি নিয়ে বাংলাদেশে ফিরে আসছেন। এরকম নেতার সংখ্যা অসংখ্য। এক। ২ নম্বর হলো যে যেহেতু এখন দল ক্ষমতায়, এখন বড় বড় নেতাদের বিরুদ্ধে তারেক রহমান সাহেবের কাছে নানা রকম অভিযোগ আছে। যেমন ধরেন একজনের নাম ধলা। তো ধলা একজন বড় নেতা। ধলার কর্মীরা বিভিন্ন এলাকাতে মারামারি করছে। তো মারামারি করছে, কাটাকাটি করছে। আর ধলার অপোজিট নেতা, তার নাম কলা। এখন কলা আবার করলো কি, তার নেতার কাছে, তারেক রহমান সাহেবের কাছে ধলার বিরুদ্ধে অভিযোগ করলো যে ধলার লোক পুরো সাইদাবাদ খেয়ে ফেলছে। আবার ধলার যারা লোকজন আছেন বা ধলার নিচে কলার বিরুদ্ধে অভিযোগ করলো যে এখানে অন্য কোনো বিষয় না, এলাকাতে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি এবং মিস্টার কলা এখানে আসতে পারেন না, আমরা ব্যারিকেড দিয়ে রেখেছি, এজন্য আমাদের বিরুদ্ধে তিনি আপনার কাছে বলেছেন। ফলে এই ধলা কলার ছলা কলায় জনাব তারেক রহমানের নাক কান পঞ্চ ইন্দ্রিয় ঝালাপালা হয়ে গেছে এবং দিন শেষে তিনি সবার সঙ্গে রাগ করছেন, অভিমান করছেন। আবার এই অভিমান করার জন্য ধলা কলা ছলা কলার বস্তা ভরে আবার তারা লন্ডনে পাড়ি দিচ্ছেন। তো এই গেল বিএনপির অবস্থা লন্ডন কেন্দ্রিক। শেখ হাসিনার যারা লোকজন এরা আবার দিল্লি কেন্দ্রিক, অর্থাৎ শেখ হাসিনাকে বাদ দিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ হবে এরকম যে কথাবার্তা হচ্ছিল, এটা কেউ সাহস পাচ্ছে না, এটা হবে না। এই কারণ হলো আওয়ামী লীগের জমানাতে বা 111-এর জমানাতে এই যারা সংস্কারবাদী ছিল তাদের যে কি দুর্ভোগ এবং দুর্দশা হয়েছে। আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই সামরিক শাসনের জাতাকলে পড়ে দলকে রিফাইন করার জন্য আওয়ামী লীগের সবচেয়ে সেরা, যেমন সুরেন্দ্র সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, আমির হোসেন আহমেদ, যাদেরকে সংক্ষেপে র্যাড বলা হতো, তাদের সঙ্গে জনাব সাবির হোসেন চৌধুরী, বগুড়া আব্দুল মান্নান সাহেব, তারপরে শেষে আখমদ জাহাঙ্গীর হোসেন সাহেব, মাহমুদুর রহমান মান্না সাহেব থেকে শুরু করে, মানে শেখ হাসিনা রিক্রুট করা সবচেয়ে মেধাবী যারা লোকজন তারা এবং বঙ্গবন্ধুর হাতে রিক্রুট করা মেধাবী লোকগুলো সব শেখ হাসিনাকে মাইনাস করার চেষ্টা করেছে, কিন্তু হয়নি। একইভাবে বেগম খালেদা জিয়াকে মাইনাস করার জন্য মেজর হাফিজ, তারপরে শেষে সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান, মানে মির্জা ফখরুল সাহেবের ভগ্নিপতি তিনি, আব্দুল মান্নান ভূঁইয়া থেকে শুরু করে আর অনেকে একেবারে হাওয়া ভবনে যারা ঘনিষ্ঠ ছিলেন, তারেক জিয়ার মানে রীতিমতো জুতো টানার জন্য যারা সকাল থেকে ওই হাওয়া ভবনের সামনে গভীর রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকেন, ইস যদি একটু জুতোটা টানতে পারতাম। তো এইরকম ছাত্রদল, যুবদল এবং বিএনপি অন্ততপক্ষে ঘনিষ্ঠ 1000 সেই নেতাকর্মী তারাও এই মান্নান ভাইয়ের সঙ্গে যোগ দিয়েছিলেন। সাইফুর রহমান সাহেবের মতো মানুষ এই দলের মধ্যে চলে গেছেন, কিন্তু সফলতা আসেনি। তো সফলতা আসেনি, কিন্তু দলের মেরুদণ্ড ভেঙে গেছে, বিশ্বাস চলে গেছে, আস্থা এবং নির্ভরতার জায়গা চলে গেছে। ফলে তারেক রহমান সাহেব এই যারা খুব বড় বড় কথা বলেন, দলের বড় বড় নেতা রয়েছেন, তাদের কাউকে বিশ্বাস করেন না। সেই তুলনায় তিনি যারা দলের তুলনামূলকভাবে তরুণ তাদেরকে বিশ্বাস করেন, আর দলের বাইরে যে সমস্ত লোকজন মিষ্টি মিষ্টি কথা বলে তার কাছে গিয়ে পা ধরে সালাম করে তাদেরকে তিনি বেশি বিশ্বাস করতে বাধ্য হন। এই কারণ হলো সিনিয়র যে গ্রুপটি, সেই গ্রুপটির দ্বারা তিনি প্রতারিত হয়েছেন। তো এই কারণে কি হলো, এই নতুন একটি রিফাইন্ড আওয়ামী লীগ হবে বা এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগকে মাইনাস করে আবার -2 ফর্মুলা হবে, এটি নিয়ে কথাবার্তা শোনা যাচ্ছে, কিন্তু এটা সম্ভব হবে না। বাংলাদেশের যে ট্রেডিশন, সেই ট্রেডিশনে সম্ভব হবে না। তো আগে যে লন্ডনের কথা বললাম, সেই লন্ডনের কথা বাদ দিয়ে এখন দিল্লির কথা বললি। যারা বাংলাদেশে আছেন তারা অনেকে যারা রাজনীতি করতে চান, যাদের মুখোশ এখন উন্মোচিত হয়নি, তারা বাংলাদেশ থেকে কেউ কলকাতা যাচ্ছেন, কেউ দুবাই যাচ্ছেন, কেউ আমেরিকাতে যাচ্ছেন, ওখান থেকে গিয়ে আবার নেত্রীর সাথে কথা বলছেন, অনেকে দিল্লিতে আসছেন। আবার যে সমস্ত যারা পালিয়ে আছেন, আওয়ামী লীগের শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারাও সকাল বিকাল শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন। ফলে শেখ হাসিনার যে টেলিফোন ডেইলি 18 ঘন্টা ব্যস্ত থাকে, সমস্ত নেতাকর্মীদের সাথে কথাবার্তা বলতে হচ্ছে এবং ওই দিল্লি থেকে আবার নতুন একটি আওয়ামী লীগ তৈরি হচ্ছে। আপনারা জানেন যে একসময় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে আওয়ামী লীগ তৈরি করেছিলেন, সেই আওয়ামী লীগও দেশের বাইরে থেকে তৈরি হয়েছিল, বাংলাদেশ থেকে নয়। তো যাই হোক, এখন নতুন করে যে আওয়ামী লীগ তৈরি হচ্ছে, এটাও 75 15 আগস্টের পরে যেভাবে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড দিল্লি থেকে পরিচালিত হতো। বাংলাদেশে জিয়াউর রহমান সাহেব অনেক চেষ্টা করেছেন আব্দুর রাজ্জাক সাহেবকে দিয়ে, ডক্টর কামাল হোসেন সাহেবকে দিয়ে, আব্দুল মালিক উকিল সাহেবকে দিয়ে, তারপর শেষে টাঙ্গাইলের আব্দুল মান্নান সাহেবকে দিয়ে বিকল্প আওয়ামী লীগ গড়ে তোলা, কিন্তু শেখ হাসিনার কাছে এটা হয়নি। শেখ হাসিনা যখন এলেন তখন এটা প্রাণ ফিরে পেল এবং এই যে টোটাল ফরমেশন, এটা দিল্লি থেকে হয়েছে। আবার 11-এর আগে 2008 সনে তখন আওয়ামী লীগের যে ত্রাহি ত্রাহি অবস্থা, সেটাও তখন দিল্লি থেকে এটা প্রতিষ্ঠিত হয়ে আসছে। ফলে ভারতের অর্থাৎ আসাম থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে আওয়ামী লীগ শুরু করেছিলেন, সেই আওয়ামী লীগের পূর্ণতা দিয়েছিলেন কলকাতা থেকে এসে হোসেন শহীদ সরওয়ার্দী। আবার এই আওয়ামী লীগ
এই আওয়ামী লীগ যখন বিপদে পড়েছিল তখন সেই আওয়ামী লীগের পাশে এসে দাঁড়িয়েছিলেন সেই ভারতের যে সরকার আগরতলাতে এসে, অর্থাৎ 1969-এর গণ অভ্যুত্থানের আগে আগরতলাতে আবার আওয়ামী লীগের পুনর্জন্ম হলো সেই আইয়ুব খানের মার্শালয়ের জমানাতে। এর আগ পর্যন্ত আওয়ামী লীগের অফিস আমিনা রহমান ছাড়া অন্য কেউ বাতি জ্বালানোর মতো ছিল না, কিন্তু এটাকে ফ্লারিশ করার জন্য যেটাকে আমরা এখন আগরতলা ষড়যন্ত্র মামলা বলি, এই ষড়যন্ত্র মামলা হাত ধরে আওয়ামী লীগ স্বাধীনতার আগে একবার প্রতিষ্ঠিত হলো। মুক্তিযুদ্ধের সময় আবার কলকাতা, আবার দিল্লি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করলো, 75-এর পরে আবার দিল্লি কলকাতা প্রতিষ্ঠিত করলো। এভাবে মানে আওয়ামী লীগ সবসময় আসলে ভারতের আসাম, আগরতলা, দিল্লি, কলকাতা এই সমস্ত জায়গা থেকে বারবার এমপাওয়ার্ড হয়ে এই বাংলাদেশে এসে তারা রাজনীতি করেছে, এবং এইবারও তার কোনো ব্যতিক্রম নেই। অন্যদিকে আমেরিকা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রহণ করবে, ট্রাম্প যতই কিছু বলুক না কেন। এর কারণ হলো আমেরিকার ইতিহাসে সেখানে তো আসলে প্রেসিডেন্ট কেন্দ্রিক নয়, রাষ্ট্রকেন্দ্রিক। তো সেখানে রাষ্ট্রে যে মূল্যায়ন টিম রয়েছে তারা দেখবে যে বাংলাদেশের স্বাধীনতার পরে এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আমেরিকার বিশ্বস্ত বন্ধু এই বাংলায় দ্বিতীয়জন পয়দা হয়, আগামীতেও কেউ পয়দা হবে না। ফলে এটা তাদের জন্য একটা রহমত, তাদের জন্য একটা নিয়ামত ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার সঙ্গে যে সমস্ত লোকজন ঢুকে দেওয়া হয়েছে, যেমন আলী রিয়া সাহেব আছেন, খলিলুর রহমান সাহেব আছেন, এরাও আমেরিকার মানে যাকে বলা হয় ডেড ফ্রেন্ড, আমেরিকার জন্য জীবন দেবে। এরপরে অন্যান্য যে সকল তরুণদেরকে নেওয়া হয়েছে সবই মার্কিনপন্থী, মার্কিন বিরোধী লোক এখানে কেউ নেই। ফলে এই যে একটা যাকে বলা এখানে রেজওয়ানা থেকে শুরু করে যারাই আছেন, আদিলুর রহমান থেকে শুরু করে সবাই পশ্চিমাদের মদতপুষ্ট। কাজেই ওয়াশিংটন থেকে সরকারের জন্য রসদ আসছে, সরকারের জন্য বুদ্ধি আসছে, পরামর্শ আসছে, শক্তি আসছে। আমরা যারা বগল বাজাচ্ছি ডোনাল্ড ট্রাম্প এসে ফেলে দেবে তাকে, এটা একেবারে একটা নির্বোধের চিন্তা, এটা অন্তত আমি করি না। ফলে এখন দিল্লি, তারপর লন্ডন আর ওয়াশিংটন, এখানে এই যে রাজনীতির যে মেরুকরণ হচ্ছে,